যখন বিশ্বজুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন আমাদের বিনিয়োগের দুনিয়াতেও কিন্তু একটা কাঁপুনি ধরে যায়। চোখের সামনে নিজের পোর্টফোলিওকে লাল হতে দেখলে মনে একটাই প্রশ্ন, এখন কি করা উচিত? চলুন আজ আমরা ইতিহাসের পাতা ঘেঁটে এই কঠিন প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। ধরুন, মধ্যপ্রাচ্যে কোনো একটা বড় সংঘাত শুরু হলো, আর তার ধাক্কায় আমাদের বাজারে প্রধান সূচকগুলো প্রায় ২.৫% পড়ে গেল। শুধু তাই না, ব্যাংক নিফটির মতো সেক্টর হয়তো ৪%-এরও বেশি নেমে গেল। দেখুন, এই সংখ্যাগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলো আসলে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের মনের ভেতরের উদ্বেগটাকেই দেখায়। তো পোর্টফোলিও যখন লাল দেখায় ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, তাই না? কিন্তু এই ভয়ের ঊর্ধ্বে উঠে যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে যুদ্ধের সময় বাজার নিয়ে কি দেখতে পাই? চলুন, ডেটা কি বলছে সেটা একটু ভালো করে খতিয়ে দেখা যাক। বাজারের এই যে অদ্ভুত আচরণ, এর পেছনে একটা বেশ মজার থিওরি আছে। এটাকে বলা হয় ওয়ার পাজল বা যুদ্ধের ধাঁধা। চলুন এই ধাঁধাটা একটু সমাধান করার চেষ্টা করি। অর্থনৈতিক গবেষকরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। তারা বলেন মার্কেট যুদ্ধকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় অনিশ্চয়তাকে। মানে আসল আতঙ্কটা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে হয়, যখন কেউ জানে না যে কি হতে চলেছে। আর এখানেই ওয়ার পাজেলের আসল মজাটা। এটা এমন একটা ঘটনা যা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে। দেখা যায় যে এই মুহূর্তে যুদ্ধটা সত্যি সত্যি শুরু হয়ে যায়, বাজার প্রায়শই ঘুরে দাঁড়াতে শুরু করে। কারণটা খুব সহজ, তখন অনিশ্চয়তার ধোঁয়াশাটা কেটে যায়, একটা স্পষ্ট ছবি তৈরি হয়, আর মার্কেট সেই নতুন বাস্তবতাকে মেনে নিয়ে হিসেব করতে শুরু করে। আচ্ছা, এই থিওরি তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, আমাদের ভারতীয় বাজারের ক্ষেত্রেও কি এটা সত্যি? চলুন অতীতে বিভিন্ন যুদ্ধের সময় আমাদের বাজার কেমন আচরণ করেছে তার কিছু বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। যদি আমরা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়টায় ফিরে যাই, তাহলে দেখব যে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে নিফটি প্রায় ১৩% পড়ে গিয়েছিল। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। যুদ্ধ শুরু হওয়ার মাত্র ১ মাসের মধ্যে মার্কেট ১৬.৫% বাউন্স ব্যাক করে। আর সবচেয়ে অবাক করা তথ্য হল, পুরো কার্গিল যুদ্ধের সময়কালে নিফটি মোট ৪১% উপরে উঠেছিল। ভাবা যায়? এটা আমাদের সাধারণ ধারণার একেবারে উল্টো একটা ছবি তুলে ধরে। এবার আসি ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার ঘটনায়। হামলার ঠিক পরের দিন বাজার 0.7% বেড়ে বন্ধ হয়েছিল, যা ছিল বেশ আশ্চর্যজনক। তবে তার পরের ১২ মাসে বাজার ৮১.৯%-এর একটা বিশাল রিটার্ন দেয়। অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে এর পেছনে ২০০৮-এর বিশ্বব্যাপী আর্থিক মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর একটা বড় ভূমিকা ছিল। এই একই ট্রেন্ড কিন্তু আমরা পরেও বারবার দেখেছি। যেমন ২০১৬-র উরি স্ট্রাইকের ১ বছর পর মার্কেট 11.3% বেড়েছে। আবার ২০১৯-এর বালাকোট স্ট্রাইকের পর বেড়েছে 8.9%। এমনকি এর পরেও বিভিন্ন সামরিক উত্তেজনার সময় মার্কেট কিন্তু অসাধারণ স্থিতিশীলতা দেখিয়েছে। শুধু দেশের ভেতরের সংঘাত নয়, বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় বড় ঘটনাও আমাদের বাজারে প্রভাব ফেলে। চলুন দেখি বড় আন্তর্জাতিক সংকটের সময় বাজার কেমন আচরণ করেছে, আর এখনকার পরিস্থিতি ঠিক কোন জায়গায় একটু আলাদা। যেমন ধরুন, 9/11 হামলার পর আমাদের সেন্সেক্স ১০ দিনের মধ্যে ১৭% পড়েছিল, আর পুরোপুরি রিকভার করতে প্রায় ২ মাস সময় লেগেছিল। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দিনে নিফটি 4.7% পড়লেও মাত্র ৪৫ দিনের মধ্যেই বাজার একটা নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তবে যখনই মধ্যপ্রাচ্যে কোনো সংকট তৈরি হয়, তার মূল প্রভাবটা এসে পড়ে অপরিশোধিত তেলের ওপর। ভারত যেহেতু তার প্রয়োজনের প্রায় ৮৫% তেলই আমদানি করে, তাই হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইনের সমস্যা হলে তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। আর এর আঁচ কিন্তু প্রায় সব শিল্পের কাঁচামালের খরচের ওপর পড়ে। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু সব ইন্ডাস্ট্রি একইভাবে প্রভাবিত হয় না। কিছু সেক্টর খুব চাপে পড়ে যায়, আবার কিছু সেক্টর বেশ ভালো পারফর্ম করে, এমনকি লাভবানও হয়। চলুন একটু দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরের ওপর কী ধরনের প্রভাব পড়ে। একদিকে দেখুন, অ্যাভিয়েশন, পেইন্ট বা টায়ারের মতো সেক্টরগুলো, এদের কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে এরা সমস্যায় পড়ে। ব্যাংকিং সেক্টরও মুদ্রাস্ফীতির কারণে চাপে পড়ে।
অন্যদিকে ডিফেন্স কোম্পানি, তেল উৎপাদনকারী সংস্থা বা ফার্মা সেক্টরগুলো এই পরিস্থিতিতে লাভবান হতে পারে। বিশেষ করে ডলার যখন শক্তিশালী হয় তখন ফার্মা কোম্পানিগুলোর রপ্তানি থেকে আয় আরও বেড়ে যায়। তাহলে এই সব ঐতিহাসিক ডেটা আর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে একজন বিনিয়োগকারীর জন্য মূল শিক্ষাটা কি? এই রকম অস্থির সময়ে বিনিয়োগ করার জন্য কয়েকটা গোল্ডেন রুল বা সোনালী নিয়ম মেনে চলা কিন্তু খুব জরুরি। প্রথম নিয়ম আর সবচেয়ে জরুরি নিয়ম হল প্যানিক করে বিক্রি না করা। মনে রাখতে হবে আপনার শেয়ারের দাম হয়তো কমেছে, কিন্তু যতক্ষণ না আপনি সেটা বিক্রি করছেন ততক্ষণ লোকসানটা কিন্তু শুধু খাতায় কলমে। দ্বিতীয় নিয়ম, শৃঙ্খলা বজায় রাখা, মানে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট যেমন চলছিল তেমনই চালিয়ে যেতে হবে। আর তৃতীয় নিয়ম হল ডাইভার্সিফাই করা, মানে বিনিয়োগকে ছড়িয়ে দেওয়া। ফার্মা, এফএমসিজি বা সোনার মতো সুরক্ষিত অ্যাসেটেও কিছু বিনিয়োগ রাখা যেতে পারে। ইতিহাস আমাদের একটাই কথা বারবার বলে, সাময়িক ধাক্কা যতই বড় হোক না কেন, মার্কেট শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায়। এই কঠিন সময়ে ধৈর্য আর নিয়মানুবর্তিতাই কিন্তু একটা লাল পোর্টফোলিওকে আবার সবুজ করে তোলার আসল চাবিকাঠি। ইতিহাস তো বারবার বাজারের ঘুরে দাঁড়ানোর ক্ষমতার কথাই বলে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এবারের পরিস্থিতি কি অন্যরকম হবে? এই প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু আমাদের ভবিষ্যতের বিনিয়োগের সিদ্ধান্ত নির্ভর করছে।